নমস্কার, আমরা এসো গল্প করি। আজ আপনি শুনবেন শোভন কাপুরিয়ার লেখা গল্প চৌধুরীদের বাড়ি। প্রায় 1 বছর পর আমরা শোভন কাপুরিয়ার গল্প নিয়ে পুনরায় ফিরলাম। এর আগে আপনি শুনেছেন মুকুন্দপুরের জঙ্গলে। শোভন কাপুরিয়ার বই দ্বিমাত্রিক প্রকাশিত হয়েছে পলান্ন প্রকাশনী থেকে এবং এটি যথেষ্ট প্রশংসিত হয়েছে। বইটিতে রয়েছে একটি লাভক্রাফটিয়ান হরর থ্রিলার, একটি স্পেস হরর থ্রিলার এবং একটি সাসপেন্স থ্রিলার। বইটি কিনতে চাইলে আজই ভিজিট করুন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে। অবশিষ্ট রয়েছে খুব কম সংখ্যক কপি, তাই আজই সংগ্রহ করুন। শুরু হচ্ছে আজকের গল্প চৌধুরীদের বাড়ি। দিকে যাওয়ার পথে যে শুনশান রাস্তাটা রয়েছে, সেই রাস্তা ধরে হেঁটে গেলে একটা পুরনো পরিত্যক্ত জেলখানা পড়ে। ঠিক তার উল্টো দিকের একটা সরু কাঁচা রাস্তা ধরে কয়েকটা মোড় ঘুরে কিছুটা হাঁটলেই দেখা যায় সেই বাড়িটা। আশেপাশের এলাকার সকলের কাছে অবশ্য এই বাড়িটা চৌধুরীদের বাড়ি বলেই পরিচিত। ঋতব্রত এই এলাকায় নতুন। অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে চাকরির বদলি হয়ে স্ত্রী মৌসুমীকে সঙ্গে নিয়ে এসেছে। মৌসুমীর আবার জনবহুল জায়গা একদমই পছন্দ হয় না, তাই ঋতব্রত এমন একটা বাড়ি খুঁজছিল যার আশেপাশের পরিবেশ একটু শান্ত, নিলিবিলি। আপাতত বেশ কয়েক বছর এখানেই থাকার চিন্তা ভাবনা তাদের, আর সেটা ভেবেই একটা ভালো দেখে ফ্ল্যাট কেনার ইচ্ছা ছিল তাদের। কিন্তু এমন সময়েই একটা পুরনো বাড়ির বিজ্ঞাপন দেখে ঋতব্রতর মনে কৌতূহল জাগে। তারপর স্থানীয় একজন ব্রোকারের সাথে যোগাযোগ করতেই এই বাড়িটার সন্ধান দেয় সে। তবে খুঁজতে খুঁজতে এতটা কম দামে যে একটা গোটা বাড়ি পেয়ে যাবে সেটা সে ভাবেনি। সত্যি বলতে প্রথম প্রথম বাড়িটা সম্পর্কে তেমন আগ্রহী না থাকলেও ব্রোকার গোবিন্দ যেন একটু জোর করেই ঋতব্রতর মনে উৎসাহ এবং আগ্রহের ভাব তৈরি করে। অবশ্য ব্রোকারদের কাজ এটাই। মাটির কিছু ওপর পর্যন্ত একটা ঢিবি উঠে গিয়েছে। সেই ঢিবির ওপরেই অবস্থিত পুরনো আমলের এই বাড়িটা। বাড়িটার আশেপাশের গাছগাছালির সংখ্যা প্রচুর, আর সেটার পিছন দিকে রয়েছে একটা পুরনো জলবিহীন কুয়ো। সেখানে নামার জন্য একটা আদ্যিকালের ভগ্নপ্রায় সিঁড়ি রয়েছে। দেখেই বোঝা যায় সেটি বহু বছর হলো অব্যবহার এবং পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কাছাকাছি আর বাড়িঘর প্রায় নেই বললেই চলে। ওই সংলগ্ন এলাকার ফ্ল্যাট বাড়ির আলোগুলো দূর থেকে যেটুকু দেখা যায়, ব্যাস ওটুকুই। বাড়ির ভেতরের দিকে রাস্তায় গাড়ি ঘোড়ার শব্দ প্রায় আসে না বললেই চলে। মাঝে মধ্যে তো মনে হয় আশেপাশের শহরটা ঘুমিয়ে পড়েনি তো। সে যাই হোক, এমন এক নির্জন মনোরম পরিবেশ পেয়ে মৌসুমীর আনন্দের সীমা নেই। সে মাঝে মধ্যেই বলতো, জানো তো, যদি কোনোদিনও নিজের বাড়ি করতে পারি তবে মনের মতো করে সাজাবো। মৌসুমীর মনের ইচ্ছে যে পূরণ হয়েছে তা বলাই বাহুল্য। এলাকার বিভিন্ন বাসিন্দা যেমন সুকুমার বাবু, অনিন্দ বাবু, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মৃণাল বাবু এবং আরও কয়েকজনের সাথে ধীরে ধীরে আলাপ হলো তার। দিন দিন বাড়িটা আর তার আশেপাশের বাসিন্দাদের সাথে ঋতব্রত এবং মৌসুমী বেশ মানিয়ে নিয়েছিল। এভাবেই বিভিন্ন ব্যস্ততার মধ্য দিয়ে প্রায় 2 মাস কেটে গেল। অফিসের কাজ একটু তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল সেদিন। দুপুরে মৌসুমী জানিয়েছিল আজ ওর রান্না করার বিন্দুমাত্র ইচ্ছে নেই। সেই কারণে অফিসের কাছের একটা চাইনিজ দোকানে কিছু ফাস্ট ফুড কিনতে ঢুকল ঋতব্রত।
খাবারের অর্ডার দিয়ে অপেক্ষা করতে করতে ঋতব্রত নজর গেল দোকানের ভিতরে, আর ঠিক তখনই দেখল একটা লোক এক দৃষ্টে তার দিকেই তাকিয়ে রয়েছে। একটু অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকালো সে। না, এ লোকটাকে তো সে চেনে না, আগে কোথাও দেখেছে বলেও মনে হয় না। তবে এমনভাবে দেখছে কেন তাকে? আবার একবার সেদিকে দেখল, না, এবার আর লোকটা তার দিকে তাকিয়ে নেই। প্রাথমিক একটা সন্দেহ হলেও তা অচিরেই দূর হলো। অর্ডার দেওয়া খাবার নিয়ে দোকানটা থেকে বেরোতে যাবে এমন সময় যেন কে পিছন থেকে বলে উঠল, আপনি কি চৌধুরীদের পুরনো বাড়িটায় উঠেছেন? একটু চমকেই পিছনে তাকিয়ে দেখল ঋতব্রত। সেই লোকটাই দাঁড়িয়ে রয়েছে। তার প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার আগে হালকা একটা বিরক্তির প্রকাশ পেল ঋতব্রতর চোখে মুখে। আপনাকে তো ঠিক চিনলাম না। আর আপনি কি করে জানলেন আমি চৌধুরী বাড়িতে উঠেছি? আগন্তুক একটু হেসে আরও খানিকটা এগিয়ে এসে বলল, ওই বাড়িটার যে ব্রোকার মানে গোবিন্দ, তার সাথে আপনাকে মাঝে মধ্যেই ওই গলিতে দেখেছি। গোবিন্দ আমার অনেক দিনের চেনা, তাই ওর কাছেই জানতে পেরেছি যে আপনি উঠেছেন চৌধুরীদের বাড়িতে। তাছাড়া মৃণাল কাকুও মাঝে আপনাদের কথা আমায় বলেছিলেন। বাই দ্য ওয়ে, আমার নাম মনোময় বাগচি। এই পাশের শিলপাড়ায় থাকি আমি। এলাকায় ডাক্তার বলতে আমিই আছি, কোনো দরকার পড়লে বলবেন। কথাটা বলতে বলতে বাগচি সাহেব হাত বাড়িয়ে দিল। ঋতব্রত হাত বাড়িয়ে বলল, নমস্কার, আমি ঋতব্রত সান্যাল। নাইস টু মিট ইউ। বাগচি আরও খানিকটা কাছে সরে এলো। ভ্রু কুঁচকে গলার স্বর একটু নামিয়ে বলল, এই এলাকার আশেপাশে এত ভালো ভালো অ্যাপার্টমেন্ট থাকতে ওই পুরনো বাড়িটায় কেন উঠলেন? ভদ্রলোক যে একটু গায়ে পড়া গোছের সেটা বুঝতে অসুবিধে হলো না ঋতব্রতর। না হলে প্রথম আলাপেই এত কথা বলার প্রয়োজন অন্তত ঋতব্রত বোধ করে না। ওনাকে খানিকটা এড়িয়ে চলাই ঠিক করলো সে। বলল, আমার অ্যাকচুয়ালি একটু দেরি হয়ে যাচ্ছে, মৌসুমি অপেক্ষা করছে তো, আজ আসি। কথাটা শেষ করে একটা নমস্কার ঠুকেই বাড়ির পথে হাঁটা শুরু করতে যাবে এমন সময় বাগচি আবার বলে উঠল, এলাকায় ওই বাড়ির কিন্তু পোড়ো বাড়ি হিসেবে বদনাম আছে, সাবধানে থাকবেন। ঋতব্রত আর পিছন ফিরে দেখল না। খানিকটা রাগ হলো। বাড়িটা সে এতগুলো টাকা খরচ করে কিনেছে, নিজের বাড়িতে সাবধানে থাকার কি আছে? কথাটা নিয়ে আর ভাবনা চিন্তা করল না সে। মৌসুমি, কোথায় তুমি? বাড়িতে ঢুকে নিচের তলায় ডাইনিং টেবিলে খাবারটা রাখতে রাখতে বলল ঋতব্রত। মৌসুমীর কোনো সাড়া শব্দ না পেয়ে নিচের তলার 3টে ঘর বারান্দা ভালোভাবে দেখে নিল। না, মৌসুমী এখানে কোথাও নেই। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠে ওপরের 2টো ঘরও দেখল সে, কিন্তু মৌসুমীর এখানেও কোনো চিহ্ন নেই। হঠাৎ কি যেন একটা মনে হলো ঋতব্রতর। বাথরুমের দিক থেকে একটা গোঙানির শব্দ আসছে কি? কাছে গিয়ে দেখল বাথরুমের দরজাটা কিছুটা ভেজিয়ে রাখা আছে। এবার গোঙানির শব্দটা আরো জোরে হচ্ছে। ছুটে ভেতরে ঢুকলো ঋতব্রত। বাথরুম ফ্লোরে মৌসুমী প্রায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। মাথা ফেটে রক্ত জলের সাথে ভেসে যাচ্ছে। মৌসুমির সেই হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার রোগটা তাহলে এখনো আছে, এটা সন্দেহ করেছিলাম আমি, কিন্তু এত বছর পর আবার কেন? তড়িঘড়ি করে মৌসুমীকে বাথরুম থেকে বের করে বেডরুমের খাটে শুইয়ে দিল সে। বেশ খানিকটা খোঁজার পর ড্রয়ার থেকে একটা নির্দিষ্ট ট্যাবলেট বের করে নিয়ে এলো। ড্রয়ারটা বন্ধ করার সময় হঠাৎ একটা কাগজ চোখে পড়ল তার। কাগজ বলতে একটা পুরনো কোনো হাসপাতালের ডকুমেন্টের জেরক্স। এমন কোনো কাগজ আমি রেখেছি বলে তো মনে পড়ছে না। এই ব্যাপারটা নিয়ে খুব বেশি ভাবল না ঋতব্রত। হয়তো আগেই রাখা ছিল আর সেটা তার চোখে পড়েনি। রাত এখন প্রায় 9টা বাজে।
রাস্তার দিকের কোথাও থেকে একটা মাইকের শব্দ ভেসে আসছে। হয়তো কোথাও সমাবেশ আছে। ওষুধ খাওয়ার পরে মৌসুমী আর ঘুম থেকে ওঠেনি। রাতের খাবার না খেয়েই গভীর ঘুমে আচ্ছন্ন সে। মাথার ক্ষত অনেকটা শুকিয়েছে এখন। আঘাতের জায়গা শুকিয়ে গিয়ে কালো থকথকে একটা আকার ধারণ করেছে। যথেষ্ট তাড়াতাড়ি মৌসুমীর ক্ষত সেরে উঠছে দেখে মনে মনে বেশ নিশ্চিন্ত হলো সে। তবে অদ্ভুত ব্যাপার, মৌসুমী বলছে ওর মনে হয়েছিল হঠাৎ কেউ যেন ওর পিছনে এসে দাঁড়িয়েছিল এবং কিছু একটা দিয়ে তার মাথায় আঘাত করে। তারপর তার আর কিছু মনে নেই। সেই মুহূর্তে মৌসুমীর কথা মেনে নিলেও ঋতব্রত তা বিশ্বাস করেনি। অতীতেও ঘুমের ঘোরে সে কয়েকবার এমন বলেছে। এসব হয়তো ওর ভুল ধারণা, ওর অতীতের সাথে জড়িয়ে থাকা কোনো আবু ছায়া। বাড়িটার চারিদিক কেমন একটা নিস্তব্ধ হয়ে রয়েছে। বারান্দায় দাঁড়িয়ে দূরের ফ্ল্যাট বাড়িগুলোর টিমটিমে আলো দেখতে দেখতে একটা সিগারেট ধরালো সে। ঝিঁঝি পোকার ডাক আশেপাশের পরিবেশ থমথমে করে রেখেছে। গাছগাছালি থেকে ঠান্ডা বাতাস এসে শরীরে প্রবেশ করছে। মৌসুমী নিজের বাবাকে ছোটবেলায় হারিয়েছিল। তারপর ওর মা আরেকজনকে বিয়ে করে, কিন্তু সেই ব্যক্তির খারাপ নজর ছিল মৌসুমীর উপরে। এমনকি মৌসুমীর মায়ের অনুপস্থিতিতে তাকে শারীরিক অত্যাচার করতে গিয়েছিল সে। তবে তারপর যে সেই ব্যক্তির কি পরিণতি হয়েছিল তার মৌসুমী জানায়নি ঋতব্রতকে। এই ঘটনার পর থেকেই মাঝে মধ্যে মৌসুমী হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। জঘন্য ঘটনার সুদূর প্রসারী প্রভাব পড়েছিল তার মনে। আজও হয়তো সেই প্রভাব নিজের ভেতর বয়ে নিয়ে চলেছে মৌসুমী। হঠাৎ একটা অদ্ভুত শব্দে ঋতব্রতর ভাবনায় ছেদ পড়ল। মনে হলো গাছপালার আড়ালে যেন একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে। সম্ভবত তার নজর তাদের বাড়ির দিকেই। কে কে ওখানে? হঠাৎ সেই ছায়ামূর্তি ধীরে ধীরে গাছপালার আড়াল থেকে সরে গেল। এত রাতে কে আসবে আমার বাড়ির ওপর নজর রাখতে? আর কেনই বা আসবে? ঠিক দুদিন পরেই ঘটল আরও একটা অদ্ভুত ঘটনা। রাত তখন ঠিক কটা বলা যায় না। ঘুমের মধ্যেই স্বভাববশত ঋতব্রতর হাত চলে গেল বিছানার অপর প্রান্তে, কিন্তু সেই স্থান ফাঁকা। ওখানে মৌসুমীর থাকার কথা, কিন্তু সে নেই। ধর্মড়িয়ে উঠে বসল ঋতব্রত। ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে দেখে নিল সে। না, মৌসুমী তো কোথাও নেই। তবে এই গভীর রাতে সে গেল কোথায়? দেওয়ালের ভেতর দিয়ে কিছু একটা সরে যাওয়ার শব্দ আসছে, কিন্তু কোথা থেকে শব্দটা আসছে সেটা অনুধাবন করতে পারল না। ঘরের পরিবেশে অস্বস্তিকর একটা নিস্তব্ধতা তৈরি হয়েছে। হালকা বৃষ্টি শুরু হয়েছে বাইরে। ঘর থেকে বেরিয়ে হলরুমের আলো জ্বালিয়ে নিল সে। সেখানেও নেই মৌসুমী। হঠাৎই সিঁড়ির দিক থেকে একটা অদ্ভুত শব্দ এলো, যেন কেউ সিঁড়ি ধরে ধীর পায়ে নিচে নেমে যাচ্ছে। মৌসুমী এত রাতে কোথায় যাচ্ছে? সিঁড়ি ধরে সেও ওর পেছন পেছন নামতে থাকলো। এক অদ্ভুত ভঙ্গিমায় মৌসুমী হেঁটে চলেছে, যেন কেউ তাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। এবার সে বাড়ির একতলার পিছনের দিকের দরজার দিকে এগোলো। কিন্তু ওদিকটাতে তো তেমন কিছু নেই। আর আছে বলতে ওই পরিত্যক্ত কুয়োটা। এত রাতে মৌসুমী ওই কুয়োর দিকে কি উদ্দেশ্যে যাচ্ছে? এই কুয়োটা সে আগে দেখেছে। বড়ই অদ্ভুত সেই কুয়ো। ঘুণ ধরা কাঠের ফ্রেমটার কেবল কিছু অংশই বর্তমানে অবশিষ্ট।
কুয়োর পাঁচিলের গায়ে নানা রকম আঁকিমুখি কাটা। ভালো করে দেখলে মনে হয় হয়তো কোনো প্রাচীন নকশা আঁকা। কুয়োর মধ্যে কোনো জল নেই, আর উপর থেকে দেখলে মনে হয় যেন কালো কোনো গহ্বর। জং ধরা গ্রিলের দরজাটা খোলার শব্দে কোনো রাত জাগা পাখি উড়ে গেল। বৃষ্টির হাওয়ায় সামনের শিউলি ফুলের গাছটার দিক থেকে খুব ঠান্ডা একটা হাওয়া বইছে, সাথে বাতাসে একটা মন মাতানো গন্ধ। দেওয়ালের পেছনে নিজেকে আড়াল করে নিল ঋতব্রত। মৌসুমী সেই কুয়োর মুখে প্রায় ঝুঁকে পড়ে কি যেন দেখছে। ধীরে ধীরে নেমে যাওয়ার উপক্রম করছে। এই পরিত্যক্ত কুয়োয় হঠাৎ নেমে দেখার মতো কি থাকতে পারে? হঠাৎই ঋতব্রতর সারা শরীরে কেমন একটা অজানা আতঙ্কের শিহরণ খেলে গেল। সেই কুয়োর মধ্যে একভাবে তাকিয়ে রয়েছে মৌসুমী। মাঝে মধ্যে খিলখিল করে হেসে উঠছে। কুয়োর সেই গহ্বরে তো শুধু অন্ধকার আর শূন্যতা। তবে কার সাথে কথা বলছে সে? ঘটনার অস্বাভাবিকতায় উদ্বিগ্ন হয়ে পড়ল সে। হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো তার। এই মৌসুমীকে সে যে চিনতেই পারছে না। মিনিট খানেক এমন চলার পর সে ঘুরে দাঁড়ালো। তারপর তার পায়ের শব্দ এদিকেই এগিয়ে এলো। তাড়াতাড়ি কুয়ো পাড়ের দরজা থেকে সরে এসে সিঁড়ির তলার অন্ধকারে নিজেকে মিশিয়ে নিল ঋতব্রত। সেখানেই লুকিয়ে দেখল মৌসুমী আবারও সিঁড়ি ধরে যন্ত্রচালিতর মতো ওপরে উঠে যাচ্ছে। মনের মধ্যে দুশ্চিন্তা দানা বাঁধল ঋতব্রতর। ভয় আর চাপা আতঙ্কের একটা মিশ্র অনুভূতি তাকে গ্রাস করল। শুধু সেই রাতেই নয়, পরপর বেশ কয়েকটা রাতে এমনই ঘটনার সাক্ষী হল ঋতব্রত। প্রতি রাতে মৌসুমী ওই কুয়োর ভেতরে ঝুঁকে কি যেন দেখে। এই রহস্যের কোনো উদ্ঘাটন সে করতে পারল না। তবে এই কদিনে আরও একটা ব্যাপার সে খেয়াল করল। মৌসুমী হয়তো সব কিছুই করছে, সব রকম কাজ করছে, কিন্তু সে যেন প্রচণ্ড ক্লান্ত। চোখ মুখ দেখে মনে হচ্ছে খুব দুশ্চিন্তায় রয়েছে। শুধু মানসিকভাবেই নয়, মৌসুমীর শরীরেও একটা কালচে ভাব ফুটে উঠেছে। অদ্ভুত এক পরিবর্তন দেখা দিয়েছে তার মধ্যে। তবে এই কয়েকদিনে তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেও কোনো উত্তরই দিচ্ছে না, বরং উল্টে বারবার কোনো কিছু গোপন করে যাচ্ছে। আর এই গোপনীয়তাই ঋতব্রতর মনে একটা দুশ্চিন্তার সৃষ্টি করেছে। এরপর আরও কয়েকদিন অতিক্রান্ত হয়েছে। একদিন অফিসে নিজের টেবিলে বসে কাজ করছিল ঋতব্রত। সময় তখন দুপুর 1টার কাছাকাছি। কাজের চাপ তুলনামূলকভাবে আজ একটু বেশিই আছে। সবে একটা দরকারি ফাইল খুলেছে, এমন সময় টেবিলে রাখা মোবাইলটা বেজে উঠল। মোবাইলের ডিসপ্লেতে মৌসুমীর নাম দেখতেই ঝটপট করে ফোনটা রিসিভ করলো সে। হ্যালো, হ্যাঁ মৌসুমী বলো। তুমি এখনই অফিস থেকে বেরোতে পারবে? এখন তো অনেক কাজ। কেন, কি হয়েছে? একজন বুড়ো মতো লোক আমাদের বাড়িতে এসে হুমকি দিচ্ছে। লোকটা কেমন যেন পাগল গোছের। হুমকি? কেন? জানি না, আমাদের চলে যেতে বলছে বাড়ি থেকে। আমি চিৎকার করতে আশেপাশের লোকজন ছুটে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি ভয় পেও না, আমি 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 এক্ষুনি আসছি। বাড়ির সামনে ছোটখাটো একটা ভিড় জমে গিয়েছে। কয়েকজনের মধ্যে উত্তেজিত বাদানুবাদ চলছে। ভিড় ঠেলে সামনে এগোতেই ঋতব্রত দেখল বাড়ির ঠিক সামনের জমিতেই কয়েকজন লোক একজন বৃদ্ধকে ঘিরে ধরেছে, আর কয়েকজন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। তবে এসবের মধ্যে চোখে পড়ল
সেই বৃদ্ধ লোকটির সাথে একজন মধ্যবয়স্ক ব্যক্তিও রয়েছে। এই ব্যক্তিকে চেনে ঋতব্রত। ইনি তো মনোময় বাগচি, যার সাথে সেই ফাস্টফুডের দোকানে আলাপ হয়েছিল তার। সে এগিয়ে গিয়ে লোকজনের সাথে কথা বলে ভিড়টা কিছুটা হালকা করল। মনোময় বাগচি তাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল, যদিও ঋতব্রত একটু বিরক্তির সুরেই বলল, আপনার বাবা হঠাৎ আমার বাড়িতে চড়াও হতে গেলেন কেন? মনোময় ওনার বাড়ির একজন চাকরের সাথে বাবাকে পাঠিয়ে দিল বাড়িতে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চলুন একটু হেঁটে আসি। কিছু দূর হাঁটতে হাঁটতে মনোময় বাবু বলল, শুধু আজকেই নয়, মাঝে মধ্যেই রাতের বেলা বাবা আপনাদের বাড়ির চারিদিকে গাছগাছালির আড়ালে দাঁড়িয়ে থাকেন আর বাড়িটার দিকে দেখেন। আসলে কি জানেন তো, বাবা মানসিকভাবে ঠিক সুস্থ নন, তাই ওনাকে সামলানো কখনো কখনো একটু মুশকিল হয়ে যায়। এবার ঋতব্রতর কাছে ব্যাপারটা একটু পরিষ্কার হলো। আচ্ছা, গাছের আড়ালের সেই রহস্যময় ছায়ামূর্তি যাকে গত কয়েকদিন বেশ কয়েকবার দেখেছে সে, তিনি আসলে এই ব্যক্তি। কিন্তু কেন বলুন তো? আর আপনার বাবার এমন হলো কি করে? আকাশ তখন ঘন মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে। একটা ঠান্ডা হাওয়ার শিরশিরানি ভাব সারা শরীর দিয়ে বয়ে যাচ্ছে। আপনি হয়তো জানেন না এই ব্যাপারটা, কারণ আপনি নতুন এখানে। আমার বাবা এই অঞ্চলের থানার ওসি ছিলেন এক সময়। আজ থেকে প্রায় 30-35 বছর আগে এই বাড়িতে সম্ভবত একটা খুনোখুনি ও আত্মহত্যার ঘটনা ঘটে। সম্ভবত বলছি এই জন্য, কারণ পুরো পরিবার হঠাৎ যেন কোথাও হারিয়ে যায়। ঘরের ভেতরে প্রচুর রক্তের ছাপ পাওয়া গেলেও পরিবারের কোনো সদস্যের শরীরের অস্তিত্ব কিন্তু পাওয়া যায় না। চৌধুরী পরিবারের একসাথে নিখোঁজ হওয়ার কেসের তদন্তের দায়িত্ব পড়ে আমার বাবা সত্যব্রত বাগচি এবং সহকারী মৃণাল কুণ্ডুর উপরে। তখন আমার বয়স এই 10 কি 12। পুরোটা না বুঝতে পারলেও এটা শুনেছিলাম যে বাবা বাড়িতে তদন্ত করবার সময় বীভৎস কিছু দেখতে পান, আর তারপর থেকেই বাবা মানসিক ভারসাম্য হারায়। যদিও বাবা ঠিক কী দেখেছিলেন সেটা আমি জানি না। এলাকায় যারা বয়স্ক লোকজন ছিল তাদের ধারণা ছিল চৌধুরীদের বাড়িটা এই ঘটনার পর থেকে অভিশপ্ত এবং কেউ সেখানে থাকতে আসবে না। কিন্তু এত বছর পর কেউ থাকতে এসেছে দেখে হয়তো বাবার সেই সময় কিছু কথা মনে পড়ছে, তাই হয়তো উনি বারবার আসছেন। কিছু মনে করবেন না, আজ আসি। ঝড় উঠবে বলে মনে হচ্ছে। বরং চলুন কাল মৃণাল কাকুর বাড়ি থেকে ঘুরে আসি। উনি হয়তো চৌধুরীদের কেস নিয়ে অজানা তথ্য দিলেও দিতে পারেন। আজ আসি, কেমন? মনোময়বাবু চলে যাওয়ার পরেও বেশ কিছুক্ষণ একা দাঁড়িয়ে রইল সে। তার মনে একটা সন্দেহের উদয় হলো, যেন বেশ কিছু কথা উনি গোপন করে গেলেন। মৃণাল কুণ্ডু নিজের বাড়ির সামনে বাগান চর্চা করছিলেন। চাকরি থেকে অবসরের পরে সকাল সকাল উঠে এটাই তার নিত্যদিনের কাজ। উনি মানুষটা একাই, স্ত্রী বহু বছর হলো গত হয়েছেন। তখন ঘড়ির কাঁটা সবে 7টা পেরিয়েছে। মনোময় বাগচি ঋতব্রতকে সঙ্গে নিয়ে সকাল সকাল উপস্থিত হয়েছে অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মৃণাল কুণ্ডুর বাড়ি। তাদের বসতে বলে উনি উপরে গেলেন, সম্ভবত পরনের পোশাক পরিবর্তনের উদ্দেশ্যে। তাদের সামনে চায়ের কাপ আর বিস্কুট রাখা, কিন্তু কোনো খাবার মুখে দেওয়ার মতো মনের অবস্থা তার নেই। মনে সর্বক্ষণ একটাই চিন্তা, মৌসুম কি ঠিক হবে? এর মাঝে মৃণাল কুণ্ডু দোতলার সিঁড়ি ধরে নেমে এলেন। তারপর সামনে এসে বসে চায়ের কাপে একটা চুমুক দিলেন। তা মনোময়, হঠাৎ কি মনে করে? সত্য ঠিক আছে তো? বাবা মোটামুটি আছে কাকু, শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। আসলে তোমার কাছ থেকে কিছু পুরনো তথ্য চাইতে আসা। পুরনো তথ্য? কি ব্যাপারে? ওই চৌধুরীদের বাড়িটার ব্যাপারে। একটা ব্যাপার ঋতব্রত খেয়াল করল।
মৃণালবাবু তার মুখের দিকে বারবার দেখছেন। ভাবটা এমন যেন খুব খুঁটিয়ে কিছু একটা দেখা বা বোঝার চেষ্টা করছেন। ঋতব্রতর খানিক অস্বস্তি বোধ হল। বাড়িটার কথা শুনে মৃণালবাবুর মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। একটু সোজা হয়ে বসলেন তিনি। ও, চৌধুরী পরিবারের নিখোঁজের ব্যাপারে? কিন্তু এত বছর পরে কি দরকার? আসলে ঋতব্রত আর ওর স্ত্রী মৌসুমি ওখানে উঠেছে, আর বাবা আবার ওই একই কাণ্ড ঘটাচ্ছে। এই কেসটা কোনোদিন সমাধান করতে পারিনি, আর হয়তো পারবও না। কিন্তু আমি আমি এ ব্যাপারে কি সাহায্য করতে পারি? মনোময় উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু ঋতব্রত তাকে থামিয়ে মৃণাল কুণ্ডুর সাথে সরাসরি কথা বলতে শুরু করলো। মৃণালবাবু, আমি আপনার বেশি সময় নেব না। দেখুন, আমি মনোময়বাবুর থেকে জানতে পেরেছি ওই বাড়িতে কোনো না কোনো কারণে খুনোখুনির একটা ঘটনা ঘটেছিল। যদিও আপনি এবং সত্যব্রতবাবু ওই বাড়িতে কোনো রকম মৃতদেহ খুঁজে পাননি, কিন্তু সত্যব্রতবাবু এমন কিছু অস্বাভাবিক ওখানে দেখেছিলেন যার জন্য তিনি মানসিক ভারসাম্য হারান। এত বছর পর তো আপনার নিশ্চয়ই কোনো না কোনো থিওরি থাকবে যে ওই বাড়িতে ঠিক কী হয়েছিল না হয়েছিল। ঋতব্রত মৌসুমীর শরীরের অবস্থার কথাটা বলতে গিয়েও চেপে গেল। মৃণালবাবু হয়তো ঋতব্রতর মনের অবস্থা বুঝলেন। পুরো চা না খেয়েই একটু অন্যমনস্কভাবে বলতে শুরু করলেন। এতগুলো বছর ধরে নিজের মনকে কেবল বুঝিয়েছি, বলতে পারো মিথ্যেই বুঝিয়েছি। নিজেকে বিশ্বাস করিয়েছি যে ওই বাড়িতে কিছু অশুভ নেই, কিন্তু কিন্তু আমার অবচেতন মন কখনোই তা মানতে চায়নি। খুনোখুনি না হলে বাড়ির মধ্যে অতটা পরিমাণ রক্ত ছড়িয়ে ছিটিয়ে থাকতো না। কিন্তু তাহলে মৃতদেহগুলো গেল কোথায়? তুমি আমার থিওরি জিজ্ঞেস করছিলে না? তবে শোনো, এতগুলো বছর কথাগুলো বলার সুযোগ হয়নি তেমন। তবে আজ যেমন হয়েছে বলি তাহলে। রণজয় আমার খুব ভালো বন্ধু না হলেও আমাদের মধ্যে সুসম্পর্ক ছিল। ওই বাড়িতে রণজয় ওর স্ত্রী শ্রীতমা এবং ওদের ছেলেকে নিয়ে সুখেই ছিল, বুঝলে। ব্যবসা, প্রতিপত্তি সব কিছুই ছিল রণজয়ের। কিন্তু ভাগ্য সবসময় সহায় হয় না। শ্রীতমা একসময় অজানা রোগে আক্রান্ত হলো। চলাফেরা করতে পারলেও ঘরের কাজকর্ম করে উঠতে পারত না সে। তবে এর মধ্যেই কানাঘুষোয় শুনেছিলাম শ্রীতমাকে অন্ধকারে রেখে রণজয় অন্য আর একটা মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছে। তবে শ্রীতমা যতই অসুস্থ হোক, অবৈধ সম্পর্কের কথা তার কাছে লুকানো গেল না। রণজয়ের এই অবৈধ সম্পর্কের ব্যাপারে সব কিছুই জেনে যায় শ্রীতমা। এর মধ্যেই একদিন রণজয়কে না জানিয়ে শ্রীতমা আমায় ডেকে পাঠালো। তারপর তার মনের উদ্রেক বা সন্দেহ, যাই বলো না কেন, সেটা আমায় জানায়। তার মনে হতো রণজয় এবং সেই মহিলা তাকে নাকি খুন করার চেষ্টা করছে। ব্যাপারটা নিয়ে তখন অতটা ভাবিনি, কিন্তু এটা বুঝতে পেরেছিলাম শ্রীতমার মনে একটা ভয়ঙ্কর ক্ষোভ জন্ম নিয়েছে। যাই হোক, এর কিছুদিন পরেই ওদের বাড়িতে একটা অঘটন ঘটে গেল। হঠাৎ করেই ওদের 7 বছরের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা বাড়ি, পাড়া প্রতিবেশীরা সবাই মিলে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করেছিল, কিন্তু কোথাও পাওয়া যায়নি তাকে। শেষমেশ সকলে হাল ছেড়ে দিল। এই ঘটনার পরপরই শ্রীতমার শরীরে ভয়াবহ পরিবর্তন দেখা দিতে শুরু করে। শুধু তাই নয়, রণজয়ের মধ্যেও পাগলামির লক্ষণ দেখা দেয়। আমার বিশ্বাস হলো এই পাগলামির প্রভাবে এই পরিবারের সদস্যরা একে অন্যের প্রাণ নেয়, আর
জানি না হয়তো বিকৃত মস্তিষ্কের জন্যই ওই কুয়োতে ঝাঁপ দিয়েছে। এই সময় একটা ফোন এসে যাওয়ায় মৃণালবাবুর সাথে আর কোনো কথা বলা হলো না সেদিন। ওনাকে বিদায় জানিয়ে ঋতব্রত বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বিকট একটা কাশির শব্দে ঘুম ভেঙে গেল ঋতব্রতর। না, মৌসুমীর কাশির শব্দ নয়। বিছানায় উঠে বসতেই চাদরের ওপরে লেগে থাকা ভিজে ভিজে কিছু অনুভূত হলো তার। তবে সেসব নিয়ে ভাবনার আগেই কিছু একটা সরে যাওয়ার শব্দ হলো। ভারী কিছু যেন বাড়ির পাশ দিয়ে সরে যাচ্ছে। এরই মাঝেই বাথরুমের দিক থেকে মৌসুমীর চিৎকার ভেসে এলো। তৎক্ষণাৎ সেই দিকে দৌড়ে গেল ঋতব্রত, আর গিয়ে যা দেখল তাতে তার সমস্ত শরীরে শিহরণ বয়ে গেল। মৌসুমীর সারা শরীরে কালো কালো অসংখ্য কাঁটা বেরিয়েছে, আর তার শিরাগুলো যেন আরো প্রকট হয়ে উঠেছে। মৌসুমী! ভয়ে চিৎকার করে উঠল ঋতব্রত। এবার মৌসুমীর মুখটা ফিরল তার দিকে, কিন্তু এ কোন মৌসুমী? চোখের মণি দুটো লাল, কালচে কাঁটায় ভর্তি সমস্ত শরীর। সব মিলিয়ে এক ভয়ঙ্কর কিছুতে পরিণত হয়েছে সে। ঋতব্রত পাথরের মতো স্থির হয়ে গেল। নরম চরণের শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছে সে। হঠাৎ মৌসুমীর ক্ষিপ্রতা বেড়ে গেল। মুহূর্তেই তার দিকে ঝাঁপিয়ে পড়ল সে। কোনো রকমে নিজেকে সরিয়ে নিতেই মৌসুমী মাটিতে আছড়ে পড়ল, কিন্তু সে আর উঠল না। সম্ভবত জ্ঞান হারিয়েছে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ঋতব্রত। ডক্টর বাগচিকে ব্যাপারটা না জানালেই নয়। বাগচিবাবু, কখনো কি আপনি এমন কিছু দেখেছেন? অচৈতন্য মৌসুমীর বিভৎস শরীরের দিকে দেখতে দেখতে ঋতব্রত বলল। রাত তখন প্রায় 12:30। মনোময়ের মুখে একটা দুশ্চিন্তার ছায়া নেমেছে। এবার একটু কড়া সুরে বলল ঋতব্রত। মনোময় বাবু, আপনি কিন্তু কিছু একটা গোপন করে যাচ্ছেন, সেটা আমি সেদিনই বুঝেছিলাম। আপনি কি লুকোচ্ছেন এবার প্লিজ সেটা বলুন। ঋতব্রতর কথায় জবাব না দিয়ে মনোময় একটা সিরিঞ্জ বের করলো। তারপর অচৈতন্য মৌসুমীর শরীর থেকে কিছুটা রক্ত বের করার চেষ্টা করলো, কিন্তু যা বেরোলো সেটাকে আর যাই হোক রক্ত বলা যায় না। একটা কালো রঙের পদার্থ। এই জন্যই ওই বাড়িতে কেউ থাকতে চায় না ঋতব্রত বাবু। তাও যে আপনি কেন থাকতে চাইলেন? ভয় এবং হতাশার ভাব স্পষ্ট মনোময়ের কণ্ঠে। খুলে বলবেন ঠিক কি ব্যাপার? রক্তের জায়গায় এটা কি রয়েছে ওর শরীরে? দেখুন, আমি একজন ডাক্তার। এসব কথা বললে আপনি কি বিশ্বাস করতেন? হয়তো আমার বাবার মতোই আমাকেও পাগল মনে করতেন। এইসব ভেবেই সেদিন আপনাকে আমি পুরো সত্যি বলিনি। সবার অনুমান এতগুলো খুনের পেছনে আপনাদের বাড়ির ওই কুয়োটার একটা সম্পর্ক রয়েছে। কুয়ো? হ্যাঁ, একটু ভেবে দেখলে হয়তো বুঝবেন। চৌধুরীদের সর্বনাশের শুরু হয়েছিল ওদের ছেলেটা নিখোঁজ হওয়ার পর থেকে। সকলের বিশ্বাস ওই কুয়োর কালো গহ্বরে ভয়ানক কোনো শরীরবিহীন সত্তার বাস আছে। আর সেই শরীরবিহীন ভয়াবহ সত্তার প্রথম শিকার ছিল ওই বাচ্চা ছেলেটা, এবং তারপর ধীরে ধীরে বাকিরা। তার মুখের কথা মুখেই রয়ে গেল। প্রচণ্ড ভয়ে এবং বিস্ময়ে তারা দেখল মৌসুমী আর অজ্ঞান নেই। সে উঠে দাঁড়িয়েছে। মুখে তার এক অমানসিক হিংস্র ভাব। আর কিছু বলা বা বোঝার আগেই মৌসুমী ঝাঁপিয়ে পড়েছে মনোময়ের উপর,
আর এক মুহূর্ত নষ্ট না করে মৌসুমীর হাত থেকে মনোময়কে সে কোনো রকমে ছাড়িয়ে ঘর থেকে বেরিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিল। ভেতর থেকে তখনও মৌসুমীর অমানসিক আর্তনাদ এবং বাঁচার প্রতি অনুরোধ ভেসে আসছে। এক সময় মৌসুমীর আর্তনাদ বন্ধ হলো। দরজা খুলে দেখা গেল সে আবার অচৈতন্য হয়ে পড়েছে। তৎক্ষণাৎ তাকে স্থানীয় হসপিটালে ভর্তির উদ্দেশ্যে রওনা হলো তারা। তবে মৌসুমীর শরীরের পচন এতটাই বেড়ে গিয়েছে, স্থানীয় কোনো হাসপাতাল মনোময়ের কথাতেও মৌসুমীকে ভর্তি করতে রাজি হলো না। তাদের বক্তব্য তারা কোনো অভিশাপের শিকার হতে চায় না। কান্নায় ভেঙে পড়ল ঋতব্রত। মৌসুমীকে মৃত্যুর কাছে অসহায় আত্মসমর্পণ করার জন্য ছেড়ে দেওয়া ছাড়া তার কি আর কোনো কিছুই করার উপায় নেই। মৌসুমীর করুণ চেহারার কথা ভেবে চোখের জল বাঁধ মানল না ঋতব্রতর। কেমন যেন একটা খটকা লাগছে তার। মৌসুমীর শরীরে অদ্ভুত পরিবর্তন আর রাতের সেই অদ্ভুত ঘটনা, এর সাথে সেদিনের শ্রীতমা দেবীর অবস্থার কোথাও একটা মিল রয়েছে। তবে কি সত্যিই কিছু অশুভ রয়েছে? আর এসবের সাথে কি মনোময় বাবুর বাবার কোনো সম্পর্ক রয়েছে? না, ভদ্রলোকের সাথে একবার দেখা করার দরকার বলে মনে করল ঋতব্রত। না, বাবা এ ব্যাপারে কোনোদিন সঠিকভাবে কিছুই বলেননি। আর আপনাকে বলবেন বলে মনে হয়? জানি না, হয়তো বলবেন না, কিন্তু একটা শেষ চেষ্টা করে দেখতে চাই। ওই বাড়িতে আমাদের আশা দেখে ওনার মাথায় কিছু না কিছু একটা ট্রিগার করেছিল। সেদিন উনি আমাদের সাবধান করতেই এসেছিলেন। আমার কোনো অসুবিধে নেই, আমিও জানতে চাই সেদিন বাবা ঠিক কি দেখেছিলেন। ওই ঘটনার পর একদিন কেটে গিয়েছে। মৌসুমী এখন খানিকটা শান্ত। দুজনেই সত্যব্রত বাগচির ঘরের দিকে অগ্রসর হলো। সন্ধ্যা নেমেছে। আকাশটা ধীরে ধীরে কালো চাদরে ঢাকা পড়ছে। পাখিরা ঘরে ফেরার তোড়জোড় করছে। এক অন্ধকার প্যাসেজের মধ্য দিয়ে হেঁটে চলেছে ওরা। আলোর ব্যবস্থা রয়েছে, তবে আলোগুলো কেন জ্বলছে না সে ব্যাপারটা বোধগম্য হলো না ঋতব্রতর। সত্যব্রতবাবুর ঘরে প্রবেশ করতেই যে জিনিসটা সবচেয়ে প্রথমে চোখে পড়ল তা হলো অদ্ভুত ভঙ্গিমায় বসে থাকা সত্যব্রত বাবুকে। এক দৃষ্টে তাকিয়ে রয়েছেন ঘরের ছাদ সংলগ্ন একটা কোণের দিকে, আর সমানে কি যেন বিড়বিড় করে চলেছেন, যেন কারোর সাথে পরামর্শ করছেন বলে মনে হলো। কিন্তু কি যে বলছেন তা বোঝার কোনো উপায় নেই। এবার মনোময় বাবু এবং ঋতব্রতকে দেখে বৃদ্ধ মানুষটি যেন চমকে উঠলেন। বিস্ফারিত চোখে বললেন, চলে যাও, তুমি ওই বাড়ি ছেড়ে চলে যাও। ওখানে শয়তানের বাস, শয়তানের বাস ওখানে। বাবা, বাবা প্লিজ, বাবা তুমি শান্ত হও, শান্ত হও প্লিজ। খুবই উত্তেজিত হয়ে পড়েছিলেন সত্যব্রত বাবু। মনোময় বাবুর দেওয়া এক গ্লাস জল খেয়ে কিছুটা শান্ত হলেন তিনি। নিজেকে কোনো রকমের সামলে নিয়ে ঋতব্রত বলল, আমি জানি না আমার স্ত্রীর কি হয়েছে, কিভাবে ওকে সাহায্য করা সম্ভব। শুধু এইটুকু জানি, ও ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। ওকে হারালে আমি 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 জানি না আমি কি করব। এই বাড়িতে, ওই বাড়িটাতে অশুভ কিছু একটা আছে, সেটা আমি অনেক আগেই বুঝতে পেরেছি। কিন্তু অত বছর আগে আপনি ঠিক কি দেখেছিলেন সেটা আমার জন্য জানাটা খুব দরকার সত্যব্রত বাবু। হয়তো আপনার কথাগুলো শুনে আমি আমার স্ত্রীকে বাঁচানোর কোনো না কোনো একটা উপায় পেতে পারি। একটু সাহায্য করুন প্লিজ, একটু উপকার করুন প্লিজ। ঋতব্রত যতক্ষণ কথা বলছিল ততক্ষণ সত্যব্রতবাবু এক দৃষ্টে তার দিকেই দেখছিলেন। নিজেকে সামলাতে না পেরে ঋতব্রত একটু ভেঙেই পড়েছে।
তবে কি আর কোনো উপায় নেই? মনোময় বাবুও অসহায়ের মতো একবার ঋতব্রতর দিকে দেখছেন, একবার নিজের বাবার দিকে আর শূন্য দৃষ্টিতে তাকাচ্ছেন। ঘরের আলোটা একবার দপদপ করে উঠল। জানলার বাইরের দিকে চোখ গেল, গাছপালার মাথাগুলো হাওয়ায় নড়ছে। এরপর আরও মিনিট 5 কাটল। না, সত্যব্রতবাবু এখনও কিছু বললেন না। আশাহত হয়ে ঋতব্রত বেরিয়ে যাওয়ার উপক্রম করতেই হঠাৎ সত্যব্রতবাবুর কণ্ঠস্বর ভেসে এলো। সেদিন আমি যা দেখেছিলাম সেসব কথা আমি কাউকেই বলিনি। কিভাবে বলতাম? নিজের মনকে যে কথাগুলো বিশ্বাস করানো সম্ভব নয়, অন্য কাউকে কিভাবে বলবো? মনের এক গোপন কোণে এত বছর ধরে লুকিয়ে রেখেছিলাম সেই দিনটার ঘটনা। ভেবেছিলাম সেদিনের পর থেকে এই বাড়িতে আর কেউ আসবে না, তাই কথাগুলো ভাবারও দরকার পড়বে না। কিন্তু তোমরা এলে কেন? কেন এলে? আজও সেই ভয়াবহ দৃশ্য মনে করলে আমার মাথা ঠিক থাকে না। সেদিন খুনের ঘটনার খবর পেয়ে আমরা যখন পৌঁছই, তখন একটা ভয়ানক রক্তাক্ত বাড়ি দেখেছিলাম। বাইরের ঘর থেকে শুরু হয়েছিল রক্তের রেখা, সারা দেওয়াল জুড়ে শুধুই চাপ চাপ রক্তের ছাপ। মেঝেতে রক্ত, উপরে রক্ত, সারা বাড়ি জুড়ে টাটকা রক্তের গন্ধ ভেসে বেড়াচ্ছে। এই সময় বাড়িটার বাইরে এলাকার লোকেরা ভিড় জমায়। ওদের সামলাতে মৃণাল আর আমাদের বাকি টিমের কিছু কনস্টেবল বেরিয়ে যায়। এমন সময় বাড়ির কোথাও থেকে যেন একটা শব্দ শুনতে পেলাম আমি। শব্দটা এমন যেন কোনো ভারী বস্তু মাটির উপর দিয়ে সরে সরে যাচ্ছে। আমার সাথে সেই মুহূর্তে আর কেউ ছিল না। আমি শব্দের উৎস খুঁজতে ভেতরের দিকে প্রবেশ করি। ঘুটঘুটে জমাট বাঁধা অন্ধকার। বাড়িটার হাওয়াতে কেমন যেন হতাশার ভাব, নেগেটিভিটি অল অ্যারাউন্ড, ইউনো। আমি আরো ভিতরে প্রবেশ করতে থাকি। আমার আজও মনে আছে সেই ছোট্ট প্যাসেজটা, মেঝেটা লাল ও কালো রঙের। প্যাসেজ থেকে কিছুটা এগোলে বাঁ দিকে পড়ে বিশাল বড় একটা বাথরুম, সোজাসুজি পড়ে একটা রান্নাঘর, আর ডান দিকে পড়ে সেই বড় ঘরটা। শব্দটা আমি এখান থেকেই পেয়েছি। বুকের ভেতরটা তখনও ঠিক ঠিক করতে শুরু করেছে। ভেতরে প্রবেশ করতেই কাঁচা মাংসের অসহ্য একটা গন্ধ নাকে এলো। ঘরে তখনও বাইরে থেকে কিছুটা সন্ধ্যের আলো ঢুকছে, যদিও জমে থাকা অন্ধকার তাতে কিছু মাত্রই দূর হচ্ছে। ঘরটা ভালো করে দেখতে লাগলাম। না, কোথাও তেমন অস্বাভাবিক কিছুই দেখছি না। এমন সময় আমার পিঠে তরল কিছু একটা পড়ল বলে মনে হলো। হঠাৎ কি মনে হতে সিলিং এর দিকে নজর যায় আমার, এবং আমি ভয়ে প্রায় পাথর হয়ে যাই। আধো অন্ধকারে আমি ঘরের আলো পর্যন্ত জ্বালাতে ভুলে গেছিলাম, কিন্তু সেই অন্ধকারের মধ্যেও আমি দেখলাম ঘরের সিলিং এর একটা কোণ থেকে কালো থলির মতো একটা কিছু ঝুলছে। সেই থলির পাশ দিয়ে বেরিয়েছে অসংখ্য শিরা উপশিরা, আর সেই শিরা উপশিরাগুলোর সঙ্গে বাকি রয়েছে একটা মহিলার ক্ষতবিক্ষত মুখ। রক্তের রেখা পড়ছে দেওয়াল বেয়ে। একটু একটু করে মহিলার সমস্ত শরীর মিলিয়ে গেল সেই প্রাণের শরীরে। নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। এই প্রাণী পৃথিবীর হতেই পারে না, সোজা নরক থেকে উঠে এসেছে।
জীবের উৎপত্তি কোথায় বা কোথায় তার শেষ, সেসব ভাবার মতো মনের অবস্থা ছিল না আমার। ধীরে ধীরে বাড়ির দেওয়ালের ফাঁক ফোকরে ঢুকে যেতে লাগলো সেই জ্যান্ত জিনিসটা। আমি কেবল সম্মোহিতের মতো তাকিয়ে রইলাম। এটুকু বলেই থামলেন সত্যব্রতবাবু। তার শরীর ঘামে ভিজে উঠেছে। ঋতব্রত ও মনোময় একবার মুখ চাওয়াচাওয়ি করল। বাইরের অন্ধকার আরও কিছুটা গাঢ় হয়ে এসেছে। এরপর আর আমার কিছুই মনে ছিল না। যখন জ্ঞান ফিরল, দেখলাম হসপিটালের বেডে। ওই ঘটনার পর থেকে আমার মনে বিশ্বাস জন্মায় বাড়িটাতে এমন কিছু রয়েছে যা স্বাভাবিক নয়। তবে আমার দেখা ওই ভয়ানক প্রাণীর কথা অন্য কাউকে জানায়নি। কয়েকদিন পরে ফরেন্সিক টিমের সাথে আবারও যেতে হলো ওই বাড়িটায়। বিভিন্ন জিনিস সার্চ করতে করতে হঠাৎ একটা জিনিস দেখে থমকে গেলাম। বেডরুমের পাশের ড্রয়ারে পুরনো একটা বই। বইটা হাতে নিয়ে দেখলাম, বড়ই অদ্ভুত দেখতে সেটা, যেন কয়েকশো বছরের পুরনো ছেঁড়া ফাটা বই। তবে কয়েকটা পাতা উল্টাতেই বুঝতে পারি এটা আসলে মাথায় করা একটা ডায়েরি। ইংরেজিতে হাতে লেখা, সম্ভবত কিছু একটার পদ্ধতি বিশ্লেষণ রয়েছে। ডায়েরিটার এক জায়গায় একটা ছেঁড়া ফাটা সাদা কালো ফটোগ্রাফ, একটা কুয়ো। তৎক্ষণাৎ আমার শরীরে শিহরণ খেলে গেল। এই কুয়ো আমার চেনা, আর এই বাড়িতেই রয়েছে সেটা। ফটোগ্রাফের নিচে মোটা অক্ষরে লেখা ডেভিলস আই, অর্থাৎ শয়তানের চোখ। পরের পাতা উল্টাতেই দেখলাম হাজার হাজার অ্যামিবা যেন একসাথে জোড়া লেগে সৃষ্টি হয়েছে একটা প্রাণীর। সারা শরীরে লেগে রয়েছে অসংখ্য চোখ। ঠিক ওই রকমই কিছু ওই বাড়িতে সেদিন আমি দেখেছিলাম। সেই ডায়েরিতে যা বর্ণনা ছিল তা কিছুটা এইরূপ। পৃথিবীর কিছু কিছু জায়গায় এই ধরনের কুয়ো দেখতে পাওয়া যায়। এগুলো দেখতে সাধারণ কুয়ো মনে হলেও এগুলো আসলে এক একটা পোর্টাল। এই ধরনের মনস্টারদের অস্তিত্ব কিন্তু কোনো বাইরের দুনিয়া থেকে নয়। এদের উৎপত্তি স্থল এই পৃথিবী। সৃষ্টির আদি সময়ে বহির্জগৎ থেকে বেশ কিছু আউটার গডস আসে এই পৃথিবীতে। নিজেদের বংশ রক্ষার উদ্দেশ্যে এখানকার কিছু প্রাচীন জীবদের সাথে তারা মিলিত হয় এবং সৃষ্টি হয় এই ধরনের প্রাণীর। তবে জিনগত পার্থক্যের প্রভাবে এরা রক্ত পিপাসুতে পরিণত হয়। বেঁচে থাকতে এদের প্রয়োজন শুধু রক্ত। একে একে আউটার গডদের ক্ষতি করতে থাকে তারা। আর তখনই এই ধরনের কুয়ো আকৃতির পোর্টাল তৈরি করে অন্য ডাইমেনশনে এদের বন্দি রাখার ব্যবস্থা করে আউটার গডরা। তবে যদি কোনোভাবে মানুষের রক্ত এই কুয়োর গহ্বরে পৌঁছয়, তবে এই পোর্টাল খুলে যায় আর এই মনস্টার উঠে আসে গভীর অতল থেকে। কোনো আকৃতি না নিয়েও এরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। কথা শেষ করলেন সত্যব্রতবাবু। খানিক তাদের দিকে চেয়ে রইলেন, তারপর চেঁচিয়ে বললেন, বিশ্বাস হয়নি না? হ্যাঁ, আমি জানতাম জানতাম কেউ বিশ্বাস করবে না। ভাববে আমি পাগল। এরপরে আর বেশি কথা এগোলো না। ঋতব্রত তাদের বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ঋতব্রতর মনে নানা দ্বন্দ্ব কাজ করছে।
এসব আজগুবি কথা তার মোটেও বিশ্বাস হয়নি। কিন্তু মৌসুমীর সাথে যেটা হচ্ছে সেটা কি সত্যিই কোনো অসুখ নাকি? মৌসুমীর মৃত্যুর পর 7 দিন কেটে গিয়েছে। অনেক চেষ্টা করেও মৌসুমীকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে পারল না ঋতব্রত। শেষ পর্যন্ত চৌধুরী বাড়ির অভিশাপের শিকার হল সে। মনোময়বাবু ঋতব্রতর মনের জোর বাড়াতে সাথে থাকতে চেয়েছিল, কিন্তু কতদিন নিজের বাড়ি ছেড়ে থাকবে সে? একরকম জোর করেই তাকে নিজের বাড়ি পাঠিয়ে দিল ঋতব্রত। সে ঠিক করেছে কয়েকদিনের মধ্যেই এই চৌধুরী বাড়ি আর এই চাকরি ছেড়ে অন্য কোথাও চলে যাবে। কার জন্য চাকরি করবে সে? কেউই তো আর রইল না যার মুখের দিকে তাকিয়ে অর্থ উপার্জনের তাগিদ অনুভব করবে সে। কাল সন্ধেবেলা বেশ কয়েকজন পরিচিত লোকজন দেখা এবং শোক জ্ঞাপন করতে এসেছিলেন। বাড়িটার প্রতিটা কোনায় কোনায় মৌসুমীর ছাপ লেগে রয়েছে। জিনিসপত্র গোছাতে গোছাতে সবকিছুই মনে পড়ছে ঋতব্রতর। এখন আর সেই সোনালি বিকেলগুলো নেই, সুন্দর সকাল নেই, গুনগুন করে গান নেই, সেই মৌসুমীর গায়ের গন্ধ সেটাও আর নেই। ব্যালকনিতে রাখা গাছের ফুলগুলো এখন মুচড়ে পড়েছে। মৌসুমী দেখভাল করত, আজ আর কিছুই নেই। জীবনটা যেন এক অর্থহীন বোঝাতে পরিণত হয়েছে। বুক ফেটে কান্না এলেও সান্ত্বনা দেওয়ার মতো আর কেউই নেই। তবুও অজানা কিছু খুঁজে বেড়াচ্ছে তার মন। চৌধুরী বাড়ির কোন অভিশাপের ফল তাকে এভাবে ভোগ করতে হলো, তার উত্তর ঋতব্রত খুঁজছে এখনো। ঋতব্রত চোখে মুখে জল দেওয়ার জন্য বাথরুমে ঢুকল। হঠাৎ মনে হলো নিচের তলার সদর দরজার চাবি খুলে কে যেন আসছে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে পায়ের শব্দটা ওপর দিকে আসছে। ঋতব্রত সতর্ক হয়ে বাথরুম থেকে বেরিয়ে সিঁড়ির কাছে এসে দাঁড়ালো। কি ব্যাপার গোবিন্দ, ভেতরে এলে কি করে? আপনি নাকি বাড়িটা ছেড়ে দিচ্ছেন স্যার? এত তাড়াতাড়ি ছেড়ে দেবেন? তুমি আমার কথার উত্তর দাও, বাড়ির ভেতরে এলে কিভাবে? কি যে বলেন স্যার, আমি তো এর আগেও এসেছিলাম। ডুপ্লিকেট চাবিটা যে আমার কাছে রয়ে গেছে। সে কি, তুমি তো বলেছিলে তোমার কাছে নাকি একটাই চাবি রয়েছে। মিথ্যে বলতে হয়েছিল স্যার। আসলে আপনার স্ত্রীকে ওই দিন বাথরুমে পড়ে থাকতে দেখেছিলেন না? ওই দিন তো আমি ঘরে ঢুকে তারপর কি যাতা বলছো? ও তো অজ্ঞান হয়ে গেছিল ভেবেছিলাম। না না স্যার, ওনার মাথায় যে আঘাতটা আমি করেছিলাম, এতটাই জোরে করেছিলাম যাতে রক্ত বেরোয় অথচ মারা না যায়। কিভাবে জানেন? কথাটা শেষ না হতে হতেই একটা ভারী কিছুর আঘাত এসে পড়ল ঋতব্রতর মাথায়। জ্ঞান ফিরলেও নিজের হাত পা নাড়াতে পারছে না ঋতব্রত। শক্ত দড়ি দিয়ে হাত পা বাঁধা তার। বাথরুমের মেঝের এক কোণে পড়ে রয়েছে সে। মাথা থেকে বেশ খানিকটা রক্ত বের হয়ে বাথরুমের ড্রেন দিয়ে নেমে যাচ্ছে নিচে। আঘাতের স্থানে অসহ্য এক যন্ত্রণা অনুভব করছে সে। কিছুটা ধাতস্থ হতে ঋতব্রত দেখতে পেল সামনে দাঁড়িয়ে রয়েছে গোবিন্দ। কিছুক্ষণ হাত পা ছুঁড়ে বিশেষ কিছু লাভ হলো না। গোবিন্দ তার সামনে হাঁটু গেড়ে বসল,
মুখে তার এক হিংস্র হাসি। কি চাই তোমার? হঠাৎ হঠাৎ আমার এবং আমার স্ত্রীর পিছনে কেন পড়লে তুমি? বেশ কিছুক্ষণ সব চুপচাপ। হঠাৎ আরো একটা গলার আওয়াজ ভেসে এলো ঘরের ভেতর দিক থেকে। গোবিন্দ নয়, তোমাদের পেছনে আমি রয়েছি। গলাটা তার পরিচিত। পায়ের আওয়াজ ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো বাথরুমের দিকে। এক সময় ঠিক সামনে এসে দাঁড়ালো সেই ব্যক্তি। এ কাকে দেখছে সে? চিনতে পারছো ঋতব্রত? সমস্ত বিস্ময়ের অবসান ঘটিয়ে দাঁড়িয়ে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মৃণাল কুণ্ডু। হে কি, মৃণাল বাবু, আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। খুব অবাক লাগছে, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, চলো চলো, তোমায় আজ আসল গল্পটা শোনাই। কিভাবে এই বাড়িতে সেই অশরীরী অপার্থিব সত্তার অভিশাপের প্রকোপ পড়ল, শোনো। রণজয় চৌধুরী আমার বন্ধু হলেও আমার স্ত্রী শ্রীময়ী আর রণজয় ছিল ছোটবেলার বন্ধু। রণজয় এবং শ্রীময়ী যে একে অন্যকে পছন্দ করত সেই ব্যাপারটা আমি জানতাম, কিন্তু নিজের মনের রাগ চেপে রেখেছিলাম। তখন আমার মাঝে মাঝেই বাইরে থেকে অনেক কেস পড়তো এবং সেই সুযোগে রণজয় আর শ্রীময়ীর সম্পর্ক আরো গভীর হয়। শ্রীতমা যখন সুস্থ হয় তখন রণজয় এবং শ্রীময়ী যেন হাতে চাঁদ পায়। আমাকে গোপন করে ওদের শারীরিক সম্পর্ক অবধি গড়ে ওঠে। এই ব্যাপারটা আমি কোনো ক্রমে জানতে পারি। মনে চেপে রাখা রাগ যেন ফুটন্ত আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। ঠিক করে রণজয় চৌধুরী ও তার পরিবারকে আমি সমূলে ধ্বংস করবই। যখনই একদিন বাড়ির পেছনে যে কুয়োর কালো গহ্বর আর সেখানে যে আদিম শয়তানের বাস, সেটা জানতে পারি। ব্যাপারটা নিয়ে পড়াশোনা শুরু করি। জানতে পারি সে শুধু চায় রক্ত। পরিবারের একজনের মৃতদেহ ও তার রক্ত আদিম শয়তানকে অর্পণ করলেই সে আবারও জেগে উঠবে এবং আমার ইচ্ছা পূর্ণ করবে। পরিকল্পনা মাফিক কয়েকদিন পর রণজয়ের ছেলেকে আমি কিডন্যাপ করাই এবং ওর গলা কেটে ওই কুয়োর কালো গহ্বরে ফেলে দিই। আর তারপরেই সেই শয়তান ধীরে ধীরে চৌধুরী পরিবারের বাকি 2 সদস্যকে শিকারী হিসেবে ভক্ষণ করে। আর এই জন্যেই তো রক্তারক্তি কাণ্ড হওয়া সত্ত্বেও ওদের মৃতদেহ পাওয়া যায়নি। সবশেষে আমি সম্পূর্ণ ব্যাপারটিকে মস্তিষ্ক বিকৃতির ফলে ঘটেছে বলে রটিয়ে দিই। আমি এই অবধি বলে তিনি একটু থামলেন। ঠিক এই সময় শব্দটা আবার এলো। দেওয়ালের মধ্য দিয়ে যেন কিছু একটা সরে সরে যাচ্ছে। এই শব্দ আগেও কয়েকবার শুনেছে সে। ইতিমধ্যে খানিক চেষ্টা করে হাত দুটো কিছুটা হলেও হালকা করে ফেলেছে ঋতব্রত, কিন্তু এখনই কোনো পদক্ষেপ নেওয়া চলবে না। এই ভেবে একইভাবে পড়ে রইল সে। গোবিন্দ বাড়িটার প্রতিটা ঘরে কেরোসিন ছড়িয়ে দিচ্ছে। এসবের সাথে আমার আর মৌসুমীর কি সম্পর্ক? আমরা তো কিছুই করিনি। জানো, আমার স্ত্রী শ্রীময়ীকে পরে আমি খুন করেছিলাম। কিন্তু তার আগে সে একটা কথা গোপন করেছিল আমার থেকে। রণজয় চৌধুরী ও শ্রীময়ীর শারীরিক সম্পর্কে একটি বাচ্চার জন্ম হয়। আমাকে গোপন করেই শ্রীময়ী সেই বাচ্চার জন্ম দেয়।
সে হয়তো বুঝতে পেরেছিল তার আয়ু বেশি দিন নেই। আমার হাতেই তার মৃত্যু নিশ্চিত, তাই বাচ্চাটিকে সে একটি অনাথ আশ্রমে পাঠিয়ে দেয়। কথাটা শেষ করেই একটা কাগজ বের করলেন তিনি, ঋতব্রতর দিকে দেখিয়ে বললেন, দেখো তো চিনতে পারো কিনা। কাগজটার দিকে চোখ যেতেই ঋতব্রতর বুকের ভেতরটা আঁতকে উঠল। সে যেন চোখে বিশ্বাসই করতে পারছে না। তোমায় আমি অনেক দিন ধরে খুঁজছি ঋতব্রত। অনাথ আশ্রমে মানুষ হলেও তুমি এই পরিবারেরই ছেলে, বুঝলে? ওই রণজয় আর শ্রীময়ীর অবৈধ সন্তান তুমি। তাই তো তোমায় বাড়িটা নেওয়ার জন্য গোবিন্দ এত জোরাজুরি করছিল। আমার কথাতেই ওই কাজ করেছে, বুঝলে? হ্যাঁ, তোমায় তোমার পারিবারিক অভিশাপের শেষ শিকার বানানোর জন্যই তো এই বাড়িটা নিতে বাধ্য করেছিলাম। মৌসুমীর মাথায় আঘাত আর বেরোনো রক্ত কোনো দুর্ঘটনা ছিল না। ওই রক্ত অর্পণ করা হয়েছিল সেই অশরীরী, অপার্থিব, আদিম শয়তানকে। এবং সেই রক্তের স্বাদে সে জেগে উঠেছে। মৌসুমীর মৃত্যুর পিছনে ওই অভিশাপ রয়েছে, এবং চৌধুরী বাড়ির অভিশাপের শেষ হবে তোমার মৃত্যু দিয়ে। পূর্ণ হবে আমার প্রতিশোধ। কথাটা বলে দেশলাইয়ের একটা কাঠিতে আগুন জ্বালিয়ে নিলেন তিনি। দেওয়ালের ভেতরের শব্দটা যেন আরো বেড়ে উঠেছে। এগুলো কিসের আওয়াজ? এক পৈশাচিক হাসি খেলে গেল মৃণাল কুণ্ডুর ঠোঁটে। সাক্ষাৎ শয়তান যেন ভর করেছে তার উপরে। হাতে ধরা দেশলাইয়ের আগুনের শিখা লক লক করছে। এরই মধ্যে মনে হলো দেওয়ালের ভেতরে হতে থাকা এই শব্দের কারণ বেরিয়ে আসতে চাইছে দেওয়ালের ভেতর থেকে। মুহূর্তে দেওয়াল ভেদ করে বেরিয়ে আসতে লাগলো অসংখ্য চোখের সমষ্টি। কালো রঙের শিরা উপশিরাগুলো ধীরে ধীরে আবৃত করছে ঘরের সিলিং। হাজার হাজার অ্যামিবার সমষ্টি, এই আদিম জীব, অদ্ভুত আর হিংস্র। এক অদ্ভুত শব্দ করে চলেছে সেটি। এক মুহূর্তের জন্য শুনলে মনে হবে যেন দাঁতে দাঁত পিষে সেই শব্দের উৎপত্তি হচ্ছে। দেওয়াল বেয়ে হাজার চোখের মাংসল থলি যেন এগিয়ে আসছে ঋতব্রতর দিকে। এ বাড়ি সত্যিই কোনো সাধারণ বাড়ি নয়, নরকের জীব এই বাড়ির আনাচে কানাচে বসবাস করছে। বাড়িটাকে ঘিরে হয়তো আরো বড় আকার ধারণ করতে চলেছে এই আদিম শয়তান। রণজয়ের ছেলের শরীরের রক্ত অর্পণ করে জাগিয়ে তুলেছে এই শয়তানকে। এখন থেকে আমার দাস, এই আদিম শয়তান তোর শরীর ভক্ষণ করলেই পূর্ণ হবে আমার প্রতিশোধ, আমার উদ্দেশ্য। ঋতব্রত বুঝতে পারল তার কাছে আর বেশি সময় নেই। যা কিছু করার এর মধ্যেই করতে হবে। মৃণাল কুণ্ডুর চোখে চোখ রাখল সে। রণজয় চৌধুরী বা তার পরিবারকে আমি চিনিও না, আর জানার ইচ্ছেও নেই। আমি অনাথ ছিলাম আর সেটাই থাকবো। কিন্তু আমার জীবনের সব থেকে প্রিয় মানুষ মৌসুমীকে কেন বিনা দোষে মৃত্যুবরণ করতে হলো? আজ এত সহজে আমি আপনাকে ছেড়ে দেব না, মিস্টার মৃণাল কুণ্ডু। আর সময় নষ্ট না করে লাফিয়ে পড়ল মৃণাল কুণ্ডুর পায়ের উদ্দেশ্যে। তিনি আর সামলাতে না পেরে মেঝের ওপরে পড়ে গেলেন। কয়েক মুহূর্তের জন্য একটু হকচকিয়ে গেলেন মৃণাল বাবু।
সঙ্গে সঙ্গে তার উপর চড়ে বসে পরপর কয়েকটা ঘুষি মারল ঋতব্রত। অন্যদিকে সেই ভয়াবহ আদিম জীব এখন এগিয়ে আসছে তাদেরই দিকে। সেদিকে খেয়াল করতে গিয়ে একটু অসাবধান হয়ে পড়ল ঋতব্রত। সঙ্গে সঙ্গে মৃণাল কুণ্ডু একটা ভারী রড দিয়ে তার মাথায় আঘাত করতে গেলেন। মোক্ষম সময়ে হাত দিয়ে মাথাটা বাঁচিয়ে নিলেও ডান হাতের উপরে একটু সজোরে আঘাত পেল ঋতব্রত। সঙ্গে সঙ্গে ছিটকে সে মাটিতে পড়ে গেল। এই আদিম শয়তান, তোর শরীর ভক্ষণ করলেই পূর্ণ হবে আমার প্রতিশোধ, আমার উদ্দেশ্য। তিনি তখনও লক্ষ্য করেননি যে তার হাতের দেশলাইটা ততক্ষণে মাটিতে পড়ে গিয়েছে। আগুনের লেলিহান শিখা ধীরে ধীরে সমস্ত মেঝে গ্রাস করতে লাগলো। ঋতব্রত একটু সরে গিয়ে তৎক্ষণাৎ মৃণালবাবুর পাঁজরে একটা লাথি মারল। মৃণালবাবু মাটিতে পড়ে যেতেই আগুনের লেলিহান শিখা তাকে গ্রাস করতে লাগলো। কিন্তু ঋতব্রতকে থামলে চলবে না। আহত শরীরেই উঠে পড়ল সে। আদিম জীব এখন অনেকটাই কাছে চলে এসেছে তার। খুঁড়িয়ে খুঁড়িয়ে সে দৌড়তে শুরু করলো। পিছন থেকে সেই শব্দটা ক্রমাগত হয়েই চলেছে। প্যাসেজের কাছে আসতে মনে হলো সমস্ত বাড়িটাকে গ্রাস করেছে আগুন। বাঁচার আর কোনো রাস্তা খোলা নেই। ঋতব্রত এক মুহূর্ত শান্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। নিরাশায় চোখ বুঝল সে। ঋতব্রত, ঋতব্রত, একটা হালকা কণ্ঠ তার কানে ভেসে আসছে। এই জানো তো, এই বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এটা আমাদের স্বপ্নের বাড়ি। আমরা দুজনে মনে প্রাণে সাজিয়ে তুলব। তীব্র একটা বিস্ফোরণে দোতলার কাঁচের জানালা ভেদ করে ঋতব্রত ছিটকে পড়ল নিচের ঘাস জমিতে। আহত ঋতব্রত সেই মুহূর্তেই জ্ঞান হারালো। দূরে চৌধুরী বাড়িটা ততক্ষণে তছনছ হয়ে গিয়েছে। এরপর কেটে গিয়েছে তিনটে দিন। ঋতব্রতর যখন জ্ঞান ফিরল তখন সে হাসপাতালে শয্যাশায়ী। চোখ খুলতেই দেখল মনোময় এবং সত্যব্রত বাগচি তার পাশে বসে রয়েছে। জ্ঞান ফিরেছে দেখে তারা বেশ খুশি হলেন। ধন্যবাদ মনোময় বাবু, আজ আপনারা না থাকলে। এমন সময় ডাক্তারবাবুর ডাক পড়ল। মনোময় বাইরে বেরিয়ে গেলেন। মৌসুমীর কথা আজ খুব মনে পড়ছে ঋতব্রতর। শরীরটা ঠিক ভালো লাগছে না, কেমন একটা অস্বস্তি হচ্ছে। বলুন ডাক্তারবাবু, আমরা এবার ওকে নিয়ে যেতে পারি তো? দেখুন, আমার মনে হয় না সেটা এখন সম্ভব হবে। কেন? কারণ কয়েক ঘন্টা আগেই কিছু পরীক্ষার জন্য রক্তের একটা স্যাম্পেল নেওয়া হয়েছিল। এ কি এত কালো? হ্যাঁ, আমারও মাথায় কিচ্ছু ঢুকছে না। কালো রক্ত। ঘুম যখন ভাঙল তখন রাত 2টো পেরিয়েছে। ঋতব্রতর শরীরের অস্বস্তিটা যেন একটু বেড়ে গিয়েছে। একসময় বিছানায় উঠে বসল সে। পাশের টেবিলে রাখা জলের গ্লাসের দিকে হাত বাড়াতেই ঋতব্রত আঁতকে উঠল। হাতের শিরা উপশিরাগুলো কেমন যেন কালো আর প্রকট হয়ে উঠেছে। শরীরের কি অবস্থা হয়েছে তার!
এমন সময় যা ঘটল তা বর্ণনাতীত। মাথার প্রতিটা শিরা উপশিরা যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইল। সমস্ত শরীর থেকে অসংখ্য কালো কাঁটা বেরিয়ে এসে এক অদ্ভুত রূপ ধারণ করছে। মস্তিষ্কের ভিতর এক অদ্ভুত শব্দ তাকে ক্রমশ পাগল করে তুলল। প্রবল আর্তনাদে ফেটে পড়ল ঋতব্রত। মিনিট খানেক আবারও সব শান্ত। পাশের টেবিল থেকে জলের গ্লাসটা তুলে নিয়ে ঋতব্রত কিছুটা জল পান করল। তারপর ধীরে ধীরে বিছানায় পাশ ফিরে শুয়ে পড়ল। The end is the beginning, and the beginning is the end. ঋতব্রত ফিরবে আবারও নতুন গল্পে। কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল এসো গল্প করিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আজ গল্প পাঠে আমি বরেন, আমার সাথে ছিল অন্বেষ, প্রাহি, রিতম, ইভান এবং তমাল। অডিও অ্যাডাপ্টেশন এবং মিক্সিং মাস্টারিংয়ে প্রীতম। আশা করি আমাদের নতুন চ্যানেল এসো গল্প করি প্রাইমে আপনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্প শুনেছেন, মরীচিকা এবং মুক্তি। ভবিষ্যতে আরও ক্লাসিক এবং সাসপেন্স গল্প শুনতে আমাদের নতুন চ্যানেল এসো গল্প করি প্রাইমকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।